তো প্রথমেই আসে হলো যে অ্যাডিটিভ আমরা বলতে কি বুঝি। তোমরা যারা পলিমার পড়ে আসছো তারা হয়তো পলিমারের মধ্যে অ্যাডিটিভ শব্দটা শুনে থাকতে পারো, অথবা কেমিস্ট্রিতে অন্য কোথাও শুনে থাকতে পারো। অ্যাডিটিভস হলো সেই সমস্ত কেমিক্যালকে বলা হয় যেগুলো আমরা ইনগ্রেডিয়েন্ট হিসেবে যোগ করি। যেমন পলিমার তৈরি করার সময় অথবা ম্যানমেড ফাইবার তৈরি করার সময় যে কেমিক্যালগুলো পলিমার অথবা ফাইবারের যে তৈরি করার আগে যুক্ত করা হয়, তাহলে সেই কেমিক্যালগুলোকে বলা হয় অ্যাডিটিভ। তাহলে পলিমার তৈরি করার সময় মানে যুক্ত করা হয়, অথবা ফাইবার তৈরি করার সময় ফাইবারটা তৈরি হওয়ার আগে যুক্ত করা হয়, তাহলে এই সমস্ত কেমিক্যালের নাম হলো অ্যাডিটিভ। কেমিক্যালগুলোকে বলা হয় অ্যাডিটিভ। তাহলে প্রশ্ন হলো যে কি কি কেমিক্যাল যোগ করা হয়। আমি তোমাদেরকে একটা তালিকা দিচ্ছি, খুব মানে আরো আছে, মানে গুরুত্বপূর্ণ অ্যাডিটিভ গুলোর একটা তালিকা তোমাদেরকে দিচ্ছি। ডিলাস্ট্রেন্ট, পিগমেন্ট ফর কালারেশন, অপটিক্যাল ব্রাইটেনার, হিট স্টেবিলাইজার এন্ড লাইট স্টেবিলাইজার। তাহলে আমি এই 5টা অ্যাডিটিভ সম্পর্কে তোমাদেরকে আমি কথাবার্তা বলবো, এছাড়াও আরো আছে। এগুলো খুব ইম্পর্টেন্ট অ্যাডিটিভ। তো সবচেয়ে গুরুত্বপূর্ণ অ্যাডিটিভ, যেটা টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সেটা হলো ডিলাস্ট্রেন্ট। কারণ এই ডিলাস্ট্রেন্টটা শুধুমাত্র যে সমস্ত ফাইবার অ্যাপারেল ক্ষেত্রে ব্যবহার করা হবে সেই সমস্ত ক্ষেত্রে ব্যবহার করা হয়। টেকনিক্যাল টেক্সটাইলে সাধারণত ব্যবহার করা হয় না, হোম টেক্সটাইলেও সাধারণত ব্যবহার করা হয় না, বা হলেও খুব কম। মূলত ব্যবহার করা হয় হলো অ্যাপারেল। তো আমরা একটু জানার চেষ্টা করব ডিলাস্ট্রেন্ট কি ধরনের অ্যাডিটিভ, এটা আসলে কি এবং এর কাজ কি। আমি এখানে তোমাদের ডান দিকে দেখো, আমি পয়েন্ট আকারে লিখে দিয়েছি যে এটার কাজ কি, এটা কি করে। আর বাম দিকে আমি একটা ছবি দিয়েছি বোঝার জন্য। তাহলে আমাদের এই ডিলাস্ট্রেন্টের কি কাজ? রিডিউস ট্রান্সপারেন্সি। ম্যানমেড ফাইবার গুলো ট্রান্সপারেন্ট, ট্রান্সপারেন্ট তো বোঝো তাই না, স্বচ্ছ। এই স্বচ্ছতা দূর করাটা হলো এটার একটা কাজ, বা কমিয়ে দেওয়া। দ্বিতীয় কাজ হলো ইনক্রিজ হোয়াইটনেস, সাদা করে। ট্রান্সপারেন্ট এবং সাদার মধ্যে যে পার্থক্য আছে আশা করি তোমরা বোঝো আর কি। সাদা যদি হয় এর ভিতর দিয়ে কিন্তু আলো অতিক্রম করতে পারে না, আর ট্রান্সপারেন্ট যদি হয় এর ভিতর দিয়ে আলো অতিক্রম করতে পারে। তো আমরা ফাইবারকে আমরা কি করব, যে এর যে স্বচ্ছতা সেটা কমিয়ে দিব, এবং আমরা চাই যে ফাইবারটা সাদা সাদা হোক, আর তাহলে এর ভিতর দিয়ে আলো পাস করতে পারবে না। এন্ড প্রিভেন্ট আনডিজায়ারেবল গ্লস, এবং ফাইবার এর মধ্যে আলো আপতিত হলে যে চকচক করে আর কি, গ্লসি অ্যাপিয়ারেন্স, ওইটা যাতে না করে। আমরা কিন্তু মানুষের এটা পছন্দ যে আমাদের জামা কাপড়টা এমন হবে এটা গ্লস, আলো রিফ্লেকশন করবে না। আলো রিফ্লেকশন করলে চোখের কাছে ডিসকমফোর্ট মনে হয়, আর আলো রিফ্লেকশন কম করলে আমাদের কাছে ভালো লাগে। অ্যাপারেল ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়। তাহলে ডিলাস্ট্রেন্ট তো আমি বললাম যে এমন কেমিক্যালকে বলা হয় যে কেমিক্যালটা আমরা ব্যবহার করি উজ্জ্বলতা কমানোর জন্য এবং ফাইবারের মধ্যে স্বচ্ছতা কমানোর জন্য। তাহলে প্রশ্ন আসতে পারে যে এই ডিলাস্ট্রেন্টটা আসলে কি জিনিস। তো ডিলাস্ট্রেন্ট হিসেবে মূলত ব্যবহার করা হয় টাইটানিয়াম ডাইঅক্সাইড, এবং এটা খুব ফাইন পার্টিকেল আকারে পাওয়া যায়। তোমরা ছবি দেখে কিছুটা ধারণা করতে পেরেছো মনে হয়, অত্যন্ত ফাইন পার্টিকেল আকারে পাওয়া যায়। এই যে তোমরা যে নিশ্চয়ই সবাই পরিচিত আছো, গরমকালে আমরা ব্যবহার করি না টেলকম পাউডার। টেলকম পাউডার হাত দিয়ে ধরে দেখবা অনেক ফাইন কিন্তু পার্টিকেল। এই টেলকম পাউডারের মতোই কিন্তু টাইটানিয়াম ডাইঅক্সাইড। ইনফ্যাক্ট টেলকম পাউডারের ভিতরে প্রচুর পরিমাণে টাইটানিয়াম ডাইঅক্সাইড থাকে। তাহলে এই পার্টিকেল সাইজ কত? 0.1 থেকে 0.8 মাইক্রোমিটার। 0.1 থেকে 0.8 মাইক্রোমিটার, অনেক সূক্ষ্ম। ওই যে আমাদের স্পিনারেটের ছিদ্রের ভিতর দিয়ে চলে যাবে, পাস করে চলে যাবে, আটকাবে না।
এবং কেমিক্যাল রিঅ্যাকশন করবে না। আমরা যদি এটা ফাইবারের পলিমারের ভিতরে বা ফাইবারের ভিতরে ঢুকায় দিই, এটা অন্য কোনো রঙের সাথে কোনো রিঅ্যাকশন করবে না। আর এটার কাজ কি, এই টাইটানিয়াম ডাইঅক্সাইডের এটার কাজ হলো যে ফাইবারটাকে একটু সাদা 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 করে দিবে, স্বচ্ছতা দূর করে দিবে, এটা হলো 1 নাম্বার কাজ। আর 2 নাম্বার কাজ হলো এটার উপরে যখন কোনো আলোক রশ্মি এসে পড়বে সে এটা চারিদিকে ছড়াইয়া দিবে, মানে সুষম রিফ্লেকশন করবে না, লাইটটা রিফ্লেকশন সুষমভাবে করবে না, চারিদিকে ছড়ায়, বিচ্ছুরিত যেটাকে বলি, চারিদিকে ছড়াইয়া দিবে। তাতে আমাদের চোখে এসে কিন্তু লাইট রিফ্লেকশন হওয়ার পরে যে আলোটা আমাদের চোখে আসে আর কি, সেটা অল্প পরিমাণে আসবে। তাহলে যত বেশি পরিমাণ তুমি টাইটানিয়াম ডাইঅক্সাইড ব্যবহার করবা তত বেশি ফাইবারটা ডাল হবে, মানে ডাল তো বোঝো, অনুজ্জ্বল আর কি। তাহলে এই কত পার্সেন্ট তুমি ব্যবহার করেছো অন দ্য ওয়েট অফ দ্য ফাইবার, এটার উপর ভিত্তি করে ফাইবারের নামকরণ করা হয়। যদি তুমি 0% যোগ করো অ্যাডিটিভ, 0% তো বোঝো মানে যোগ করো নাই আর কি, তাহলে ফাইবারটা উজ্জ্বল হবে, ওই ফাইবারটাকে বলা হয় ব্রাইট ফাইবার। আর যদি 0.5% যোগ করো বা এর কাছাকাছি আর কি, 0.5 এর কাছাকাছি, 0.4ও হতে পারে, 0.6ও হতে পারে, 0.5 এর কাছাকাছি যদি হয় তাহলে ফাইবারটাকে বলা হয় সেমি ডাল ফাইবার। আর যদি 2% যোগ করো তাহলে ফাইবারটা হলো ডাল ফাইবার, একেবারেই অনুজ্জ্বল ফাইবার হবে। তো এটা আমরা আমাদের পরিমাণ মতো ব্যবহার করি ফাইবার তৈরি করার ঠিক আগে আগে, অথবা পলিমার যখন তৈরি করা হয় তখন। তো এই ডিলাস্ট্রেন্ট ব্যবহার করলে ফাইবারের শক্তি সামান্য একটু কমে যায়, খুব সামান্য একটু কমে যায়, এবং ফাইবারের যে লাইট রেজিস্ট্যান্সটাও কিছুটা কমে যায়। তাতে দেখা যায় যে 5%-এর মতো আমাদের শক্তি কমে যায়। এবার আমরা আসছি দ্বিতীয় অ্যাডিটিভ, পিগমেন্ট ফর কালারেশন। পিগমেন্ট আমরা যখন ডাইং, আমরা তো ডাইং সম্পর্কে জানি, আমরা ডাইং করা হয় কখন, যখন সাধারণত আর কি ফেব্রিক স্টেজে যায়, কাপড় স্টেজে যায়, সাধারণত এই স্টেজেই সবচেয়ে বেশি ডাইং করা হয়। যদিও এটা ঠিক যে ইয়ার্ন স্টেজে আমরা ডাইং করতে পারি বা কখনো কখনো ফাইবার স্টেজে ডাইং করা হয়, কিন্তু ম্যানমেড ফাইবার ডাইং করার জন্য একটা বিশেষ ধরনের পদ্ধতি আছে, সেটাই হলো পিগমেন্ট দিয়ে ডাইং করা হয়। এই পদ্ধতির আরো নাম আছে, কি নাম? এই পদ্ধতিকে অনেক সময় বলা হয় মাস কালারেশন। আমরা কিন্তু অ্যাডিটিভ আলোচনা করছি, তার মানে আমরা ওই পিগমেন্টটা কি সেটা নিয়ে আলোচনা করছি। তো ওইটা আলোচনা করতে গেলে প্রসেসটা নিয়ে আলোচনাও হবে, তাই না? অ্যাডিটিভ তো বলা হয় কেমিক্যালটাকে, তাই না? তাহলে পিগমেন্টটা কিন্তু অ্যাডিটিভ, আর প্রসেসটাকে বলা হয় মাস কালারেশন অথবা স্পিন ডাইং অথবা সলিউশন ডাইং অথবা প্রোডিউসার ডাইং, অনেক নাম আছে কিন্তু। তাহলে তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে এটা কিভাবে করা হয় ম্যানমেড ফাইবারের ডাইং। এটা করা হয় ফাইবার তৈরি হওয়ার আগেই, এই রংটা যোগ করা হয় ফাইবার তৈরি করার আগে। এবং রংটা কিন্তু তোমরা যারা জানো আর কি ডাইং সম্পর্কে, যে ডাইং সাধারণত পানিতে রংটাকে সলিবল করে তারপর ডাইং করা হয়। এখানে কিন্তু পানি নাই, পানি ব্যবহার করা হয় না, এখানে রংটাকে টুকরা 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 আকারে নেওয়া হয়। রঙের এখানে কয়েকটা রঙের মানে ছবি দেখানো হয়েছে তোমাদের বোঝানোর জন্য, যে ওই টুকরা টুকরা গুলো দেখতে কেমন, এই টুকরা টুকরা গুলো দেখতে কেমন তার একটা ছবি তোমাদেরকে দেখানো আছে। আমরা এই পদ্ধতি সম্পর্কে আরো একটু জেনে নিই। তোমাদের নিশ্চয়ই মনে আছে স্পিনিং মেথডস গুলির কথা। আমরা স্পিনিং পাম্পে নেওয়ার আগে আমরা আগে করেছি কি, আমার পলিমারটাকে গলিত অবস্থায় অথবা লিকুইড স্টেটে নিয়ে আসছি, আঠালো লিকুইড। তাহলে পলিমারটা যখন আঠালো লিকুইড অবস্থায় থাকে তখন তার মধ্যে এই ইনঅর্গানিক পিগমেন্টটা যুক্ত করা হয়। হয়তো বলতে পারো ইনঅর্গানিক পিগমেন্ট কেন?
ম্যানমেড ফাইবার ডাইং করার জন্য যে রং সেগুলো সবগুলোই হলো ইনঅর্গানিক পিগমেন্ট, কারণ এগুলো তোমার অনেক হাই টেম্পারেচার সহ্য করতে পারে। মনে করো পলিস্টার ডাইং এর সময় টেম্পারেচার তো হয় প্রায় 300°C, তাই না? সরি, পলিস্টার ফাইবার তৈরি করার সময়। তাহলে ওই সময় যদি তুমি অর্গানিক মানে ওই যে কাপড়ের ডাইং করার জন্য যে সমস্ত ডাই স্টাফ আছে ওগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে, ডিকম্পোজ করে যাবে, নষ্ট হয়ে যাবে। তো সেগুলো উচ্চ তাপমাত্রা সহ্য করতে পারে না, কিন্তু আমাদের ইনঅর্গানিক পিগমেন্ট গুলো অনেক উচ্চ তাপমাত্রায় কোনো ক্ষতিগ্রস্ত হয় না, নষ্ট হয় না। আর এইভাবে যদি আমরা ওই যে আঠালো লিকুইডটার মধ্যে আমরা কি দিয়ে দিব, ওই যে টুকরা টুকরা দিয়ে দিব, তারপরে ভালো মতো আমরা মিশিয়ে নিব, এবং এই লিকুইডটা কিন্তু তখন রঙিন হয়ে যাবে, যে রং দিব আমরা ওই রঙিন হয়ে যাবে। তারপরে ফাইবার তৈরি করব, ফাইবারটাও রঙিন হবে। এবং এই ফাইবারের যে রং, এটা কিন্তু আর কোনোদিন নষ্ট হবে না। সুপিরিয়র ফাস্টনেস, তোমার কাপড় সুতা ছিঁড়ে যাবে কিন্তু রঙের কোনো ক্ষতি হবে না, লং লাস্টিং। তারপরে এই রংটা রিপ্রোডিউস করাটা ইজিয়ার এবং কনসিস্টেন্সি রাখাটাও সম্ভব। অর্থাৎ এই রংটা যদি তুমি আরো 3 বছর পরে একই জিনিস আবার করতে চাও, তুমি সেম রেসিপি ফলো করলে রিপ্রোডিউস হবে। কিন্তু ডাইং এর ক্ষেত্রে রিপ্রোডিউস করাটা খুব কঠিন কাজ। পানির প্রয়োজন নাই, ড্রাইং এর প্রয়োজন নাই। ড্রাইং পানি তো খরচ আছেই, তারপরে আবার পানি যখন ব্যবহার করা শেষ হয়ে যায় তখন এটাকে আমরা আবার ইটিপির মাধ্যমে পরিশোধিত করি, তাই না? খরচ আছে, সেটা লাগছে না। ড্রাইং লাগছে না, ড্রাইং করার খরচ অনেক। রিওয়াইন্ডিং লাগছে না, সেটারও খরচ অনেক। এমনকি প্রি ট্রিটমেন্ট লাগছে না। তোমরা যারা ডাইং করেছো তারা জানো যে ডাইং করার আগে আমরা প্রি ট্রিটমেন্ট করি, তাই না? প্রি ট্রিটমেন্টও লাগবে না। সো অনেক সেভিংস হয় এই পদ্ধতিতে। লেস লেবার, শ্রমিক মানে শ্রম ঘন্টা কম লাগে, এন্ড লো কার্বন ফুটপ্রিন্ট, এবং এই কার্বন ডাইঅক্সাইডের এমিশনটা কম হয়, পরিবেশের জন্য ভালো। তো সব দিক দিয়ে এটা আমাদের জন্য উপযোগী। ম্যানমেড ফাইবারের এই পদ্ধতিতে যদি আমরা পিগমেন্ট যোগ করি, এই পিগমেন্ট নামক অ্যাডিটিভটা যোগ করি। কিন্তু এই পদ্ধতিতে আবার সমস্যাও আছে। এই পদ্ধতিটা এই ছোট আকারের লট যদি হয়, ব্যাচ সাইজ হয় আর কি, সেটা ডাইং করার উপযোগী না। কারণ অনেক পলিমার নষ্ট হয় প্রথম দিকে, যখন ডাইংটা যখন শুরু করা হয় আর কি, অনেকগুলো পলিমার তখন নষ্ট হয়, বা কালার চেঞ্জ করলে নষ্ট হয়। সেজন্য এক কালারই অনেক বড় কোয়ান্টিটি হলে তাহলে এটা সুইটেবল। সেজন্য এটা ফ্যাশন অ্যাপ্লিকেশনের জন্য খুব একটা সুইটেবল না। অ্যাডিটিভ আছে অপটিক্যাল ব্রাইটেনার। অপটিক্যাল ব্রাইটেনারের নাম তোমরা হয়তো অনেকে শুনে থাকতে পারো কেমিস্ট্রিতে, অথবা ফিজিক্সেও শুনে থাকতে পারো, আমি শিওর না, লাইট যেখানে পড়ানো হয়, অথবা কেমিস্ট্রিতে শুনে থাকতে পারো আর কি। অপটিক্যাল ব্রাইটেনার হলো ইন্ডাস্ট্রিতে এটাকে বলা হয় হোয়াইট ডাই বা কালারলেস ডাই। সাধারণত খুবই লাইট কালার অথবা সাদা সাদা যে সমস্ত টেক্সটাইল মেটেরিয়াল আছে সেগুলোর ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়। সাদা অথবা লাইট কালারের টেক্সটাইল মেটেরিয়ালের ক্ষেত্রে এই অপটিক্যাল ব্রাইটেনারটা ব্যবহার করা হয়। অপটিক্যাল ব্রাইটেনার যখন ব্যবহার করা হয় তখন সাদাটাকে আরো উজ্জ্বল দেখায়, আর এই যে লাইট কালারের যদি হয় সেটাকে উজ্জ্বলতাটাকে বৃদ্ধি করে। এর মেকানিজমটা হলো যে এই অপটিক্যাল ব্রাইটেনার গুলো এক ধরনের জটিল কম্পাউন্ড, কমপ্লেক্স কম্পাউন্ড আর কি, জটিল যৌগ, এবং এর ভিতরে যে ইলেকট্রন অ্যারেঞ্জমেন্ট থাকে সেটা আলট্রাভায়োলেট রেকে আমাদের দৃশ্যমান করে। তোমরা তো জানো যে সূর্যের আলো মধ্যে যে 7টা রশ্মি আছে, আমরা বিভিন্ন কালার, সেগুলোর মিলিত ফল হলো, কিন্তু ওই 7টা রশ্মি আমাদের দৃষ্টিসীমার ভিতরে আছে, তাই না? দৃষ্টিসীমা তো তোমরা অনেকে জানো যে 400 থেকে 700 ন্যানোমিটার, তাই না? এই ওয়েভলেংথের ভিতরে যদি হয় কোন রশ্মি, সেটাকে আমরা দেখতে পাই। এই কালারগুলো আমাদের ভিজিবল, এই যে রংধনুর যে কালারগুলো আছে, ভিজিবল। আরো কিছু কালার আছে যেগুলো, আরো কিছু রে আছে আর কি, যেগুলো আমরা দেখতে পাই না, কিন্তু সূর্যের আলোর সাথে এটা চলে আসে।
একটা তো তোমরা জানো আলট্রাভায়োলেট রে, সবাই নাম শুনেছো আমি আশা করি। এইটার ওয়েভলেংথটা আমাদের দৃষ্টিসীমার চেয়ে একটু কম, আবার আমাদের দৃষ্টিসীমার চেয়ে বেশিও আছে ইনফ্রারেড রে, ওটাও আমরা দেখতে পাই না। তো অপটিক্যাল ব্রাইটেনারের কাজ হলো আলট্রাভায়োলেট রে কে শোষণ করা, এবং সে যখন এটাকে প্রতিফলন করে, প্রতিফলন যখন করে রেটা যখন এই শোষিত হওয়ার পরে আমাদের চোখে ফিরে আসে আর কি, তখন এটা একটা ভিজিবল রেঞ্জের ভিতরে চলে আসে, তার ওয়েভলেংথ পরিবর্তিত হয়। এটা একটা অসাধারণ ঘটনা, তাই না? নর্মালি কিন্তু ওয়েভলেংথ কোনো চেঞ্জ হয় না, কিন্তু অপটিক্যাল ব্রাইটেনার গুলোর একটা ক্ষমতা আছে, তারা ওয়েভলেংথকে চেঞ্জ করে দিতে পারে। আমি এখানে উদাহরণ দিয়েছি যে আলট্রাভায়োলেট রে এর উপরে মনে করো কোন একটা অপটিক্যাল ব্রাইটেনারের উপর আপতিত হলো আলট্রাভায়োলেট রে, তার ওয়েভলেংথ কত? 300 থেকে 390 ন্যানোমিটার। আমরা কিন্তু খালি চোখে এটা দেখবো না, কারণ 400-র চেয়ে কম। কিন্তু সে যখন আবার রিফ্লেক্ট করে আমাদের চোখে আসবে, তখন সে রিফ্লেক্ট করতে পারে 400 থেকে 500 ন্যানোমিটার। এইটা হলো ব্লু কালার। মানে ওয়েভলেংথের কিন্তু কালারের রেঞ্জ আছে, তোমরা মনে হয় অনেকেই জানো যারা একটু ইন্টারেস্ট নিয়ে পড়েছো। সবচেয়ে স্মল ওয়েভলেংথ হলো ব্লু কালার, আর সবচেয়ে বড় ওয়েভলেংথ হলো রেড কালার। তো আমরা তখন আমাদের যে এই টেক্সটাইল মেটেরিয়ালের থেকে রিফ্লেক্ট হয়ে যখন আমাদের চোখে আসবে, আমাদের মনে হবে কি হালকা একটা নীলচে রং মনে হবে, সাদার পরিবর্তে। তো এটা আমাদের টেক্সটাইল মেটেরিয়ালটাকে আকর্ষণীয় করে, এজন্য ব্যবহার করা হয়। তারপর আছে হলো হিট স্টেবিলাইজার। হিট স্টেবিলাইজার এক ধরনের সল্ট, সাধারণত ম্যাঙ্গানিজ এবং কপারের ফসফেট এবং ফসফাইড সল্ট। কিগুলো? ম্যাঙ্গানিজ এবং কপারের ফসফেট অথবা ফসফাইড। এই সল্টগুলো আমরা যদি পলিমারের সাথে মিশিয়ে দিই, বা ফাইবার তৈরি করার আগে ওই যে লিকুইড অবস্থায় যদি মিশিয়ে দিই, তাহলে কি হয়, কি উপকারটা হয়? আমাদের ফাইবার তাপ সহ্য করার ক্ষমতা বৃদ্ধি পায়, মানে তাপে সহজে নষ্ট হয় না। তো যে সমস্ত, ওই যে এখানে একটা গ্লাভসের ছবি দেখানো আছে, থার্মো লাইন মনে হয় ব্র্যান্ডের আর কি। আমিও এরকম একটা গ্লাভস কিনেছিলাম, আমার বাসায় আছে আর কি। এটা সুবিধাটা কি জানো? অনেক গরম জিনিস তুমি ধরতে পারবা, তোমার হাতে গরম লাগবে না সহজে। এই গ্লাভসটাও নষ্ট হবে না। সাধারণ গ্লাভস দিয়ে ধরলে কিন্তু নষ্ট হয়ে যাবে, তাই না? ম্যানমেড ফাইবার তোমরা তো জানো যে গলে যাবে, কিন্তু এটা নষ্ট হবে না, তাপ প্রতিরোধ ক্ষমতা বেশি। আবার যদি ন্যাচারাল ফাইবার হইতো সেটার কথা ভিন্ন, যেমন আমাদের কটন ফাইবার বা যে ফ্লাক্স, এগুলোর কিন্তু ক্ষমতা আছে তাপ সহ্য করার, কিন্তু ন্যাচারাল ফাইবারের মতো এরকম ক্ষমতা তো আমাদের ম্যানমেড ফাইবারের নাই। সেজন্য এটা যোগ করা হয় যেখানে প্রয়োজন সেখানে। আরো এক ধরনের অ্যাডিটিভ আছে, পলিমারে যোগ করা হয় অথবা ফাইবার তৈরির আগে যোগ করা হয়, সেটাকে বলা হয় লাইট স্টেবিলাইজার। লাইট স্টেবিলাইজার গুলো কি? লাইট স্টেবিলাইজার হলো এমন কেমিক্যাল যেটা যদি আমরা যোগ করে দিই, তাহলে আমাদের ফাইবার সূর্যের আলো যেখানে বেশি পড়বে, যেমন মনে করো পর্দার কাপড়ে প্রচুর পরিমাণ সূর্যের আলো পড়ে প্রতিদিন, তাই না? বা মনে করো শামিয়ানা যদি ব্যবহার করা হয়, বা আজকাল তো তোমরা জানো টেকনিক্যাল টেক্সটাইল হিসাবে স্টেডিয়ামের ছাদে ব্যবহার করা হয়, রেল স্টেশনের ছাদে ব্যবহার করা হয় কাপড়, তাই না? তাহলে ওই কাপড়ের যে রংটা আছে, সেই রংটা যেমন হতে হবে সহজে তো নষ্ট না হয় সূর্যের আলোতে, সেভাবে কাপড়ের ভিতরে যে ফাইবারটা আছে, মানে যে ফাইবার দিয়ে কাপড়টা তৈরি, সেটার ভিতরেও লাইট স্টেবিলাইজার যদি আমরা তৈরি করার সময় যোগ করে দিই, তাহলে সূর্যের আলোতে সহজে কাপড়টা নষ্ট হবে না। এই অ্যাডিটিভকে বলা হয় লাইট স্টেবিলাইজার। খুব সংক্ষেপে এই হলো আমাদের অ্যাডিটিভের পরিচিতি। এটা কিন্তু ফাইবার তৈরি করার আগে ওই যে লিকুইড অবস্থায়, পলিমারকে লিকুইড অবস্থায়, তখন আমরা এটা যোগ করব। এরপরে ফাইবার তৈরি হয়ে যাওয়ার পরে আমরা ফাইবারে যোগ করি স্পিন ফিনিশ। ফাইবারে আমরা কি যোগ করি? স্পিন ফিনিশ। তাহলে স্পিন ফিনিশ বলতে আমরা কি বুঝি? স্পিন ফিনিশ বলতে আমরা বুঝি এক ধরনের অর্গানিক ফ্লুইড, মানে জৈব, অর্গানিক কিন্তু এখানে ইনঅর্গানিক নয়, অর্গানিক ফ্লুইড লিকুইড স্টেটে ব্যবহার করা হয় সাধারণত। অ্যাপ্লাই টু দ্য ফাইবার সারফেস, ফাইবার সারফেসে যোগ করা হয়। খেয়াল করো কোথায় যোগ, সারফেস তো বোঝো তাই না? আউটার লেয়ার অফ দ্য ফাইবার।
জাস্ট বিফোর ওয়াইন্ডিং এর ঠিক আগে আগে যোগ করা হয়। তাহলে ফাইবার তৈরি হওয়ার পরে ওয়াইন্ডিং এর ঠিক আগে আগে এটা যোগ করা হয় টু ইমপ্রুভ দেয়ার পারফরমেন্স ডিউরিং প্রসেসিং। ফাইবারটাকে যখন প্রসেসিং করা হবে, আমরা কিন্তু দেখো কেমিক্যাল স্পিনিং এর মাধ্যমে ফাইবার তৈরি করি, তারপর আমরা ওয়াইন্ডিং করি, তাই না? ওয়াইন্ডিং এর আগে দেওয়া হয় স্পিন ফিনিশ। এবং এই যে ববিনটা আমরা তৈরি করলাম, এটা থেকে তো কাপড় তৈরি করা হবে। কাপড় তৈরি করার যে প্রসেস, কাপড় তৈরি করার প্রসেস তোমরা জানো, অনেকগুলো ধাপ আছে, তাই না? এই সময়ে যাতে কোনো ফাইবারের কোনো সমস্যা না হয়। এখন হয়তো বলতে পারো যে কেন, আমরা তো ন্যাচারাল ফাইবার ব্যবহার করি, সেখানে তো সমস্যা হয় না, সেখানে তো আর এটা লাগে না। না, সেখানে লাগে না, সেখানে প্রাকৃতিক ভাবেই আছে। কিন্তু ম্যানমেড ফাইবারে প্রাকৃতিক ভাবে নাই। এখানে সাধারণত অয়েলি সাবস্টেন্স যোগ করা হয়। এই যে স্পিন ফিনিশ গুলো সাধারণত অয়েল জাতীয়, অয়েল তো তোমরা বুঝতে পারছো, অয়েলি সাবস্টেন্স যোগ করা। আর ন্যাচারাল ফাইবারের ভিতরে অয়েলি সাবস্টেন্স এমনি আছে, তোমরা তো সবাই জানো, ন্যাচারাল ফাইবার পরে আসছো, যে কটন ফাইবারের ভিতরে ওয়াক্স অয়েল আছে, ওয়াক্স আছে, মোম জাতীয় তেল জাতীয় পদার্থ আছে। তারপর উল ফাইবারের ভিতরে প্রচুর পরিমাণ আছে, তাই না? তেল জাতীয় পদার্থ, চর্বি জাতীয় পদার্থ আছে। সিল্কের মধ্যেও আছে, এবং সিল্কের মধ্যে প্রোটেক্টিভ একটা লেয়ারই তো আছে, তোমাদের তো মনে আছে, আঠার লেয়ার, তাই না? মনে আছে কি? সেরিসিন। তো ওইগুলা কিন্তু আমার ফাইবারকে প্রসেসিং এর সময় যাতে কোনো অসুবিধা না হয় সেই ক্ষেত্রে সহযোগিতাও যেমন করে, ফাইবারকে ড্যামেজ হওয়ার হাত থেকে রক্ষা করে। কিন্তু ম্যানমেড ফাইবারে তো এমন কিছু নাই, সেই জন্য আমরা এটা যোগ করতে হয় স্পিন ফিনিশ, অয়েল তৈল জাতীয় পদার্থ। এবং এই স্পিন ফিনিশ যোগ করার যে উদ্দেশ্য, মূল উদ্দেশ্যগুলো আমি তিনটা তোমাদের সামনে তুলে ধরছি। কেন স্পিন ফিনিশ আমরা ব্যবহার করব? এই তিনটা উদ্দেশ্য সম্পন্ন করার জন্য ব্যবহার করা। ফাইবার সারফেসকে লুব্রিকেট করা, অ্যান্টি স্ট্যাটিক ধর্ম প্রদান করা, আর ফিলামেন্ট গুলো যাতে একসাথে থাকে, কোহেসিভনেস যেন বৃদ্ধি পায় সেই ব্যবস্থা করা। এই তিনটা উদ্দেশ্যকে সামনে নিয়ে স্পিন ফিনিশ অ্যাপ্লিকেশন করা। এবং একটা স্পিন ফিনিশের মেজর কম্পোনেন্ট হলো তিনটা। সত্যি বলতে কি আরো একটা আছে, মোট চারটা আর কি। আমি মেজর তিনটা দিয়েছি কেন? তোমাদের একটা পরীক্ষা নেওয়ার জন্য। আগে ভালো মতো পড়ো কি কি জিনিস এখানে ব্যবহার করা: লুব্রিকেন্ট, অ্যান্টিস্ট্যাটিক ম্যাটেরিয়াল, এমালসিফায়ার। তাহলে কোন একটা মিশ্রণের ভিতরে এই তিনটা জিনিস থাকলে চতুর্থ উপাদানটার নাম কি কেউ বলতে পারবে? আরেকটা উপাদান আছে, ওইটা কি? চতুর্থ উপাদানটা কি কেউ বলতে পারবা? আমি কিন্তু দেখি কে বলতে পারে জিনিসটা। চতুর্থ উপাদানটা কি? কি কেউ বলতে পারবা না? আমি তো আশা করছি কেউ না কেউ এটা বলতে পারবে। এটা হলো পানি। ইমালসিফায়ার কখন ব্যবহার করা হয়? যখন পানির সাথে অয়েলি সাবস্টেন্সকে মেশানো হয় তখন ব্যবহার করা হয়। তাহলে লুব্রিক্যান্ট, অ্যান্টিস্ট্যাটিক ম্যাটেরিয়াল, ইমালসিফায়ার এবং পানি, এই চারটা উপাদান নিয়ে আমাদের স্পিন ফিনিশ গঠিত হয়। তার সাথে আরো কিছু উপাদান প্রয়োজন অনুসারে ব্যবহার করা যেতে পারে, যেমন প্লাস্টিসাইজার, অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট, কোরোশন ইনহিবিটর, ডিফোমার। আমাদের প্রয়োজন অনুসারে, আমাদের যদি প্রয়োজন হয় আমরা সাথে এগুলো ব্যবহার করতে পারি।
তাহলে তোমাদের একটু মনে রাখতে হবে যে মেজর কম্পোনেন্ট গুলো কি কি, এডিশনাল কম্পোনেন্ট বা মাইনর কম্পোনেন্ট গুলো কি কি। তার সাথে সাথে আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আছে যেটা আমি তোমাদের তুলে ধরছি, যে একটা স্পিন ফিনিশ সলিউশনের বা ইমালশনের মধ্যে বা সলিউশনের মধ্যে বা মিক্সচারের মধ্যে কি জিনিস থাকা উচিত, কি ধর্ম থাকা উচিত, আমাদের কাঙ্ক্ষিত ধর্ম কি। তাহলে অনেক সময় প্রশ্ন করা হয় স্পিন ফিনিশের কাঙ্ক্ষিত ধর্মগুলো কি কি। সেটা আচ্ছা আমি পরে আসছি, আগে স্পিন ফিনিশের যে মৌল উপাদানগুলো সেটা একটু পরিচয় করাই দিচ্ছি। হ্যাঁ, মূল উপাদানগুলো কি তোমাদের তো মনে আছে তাই না? দেখো মূল উপাদানগুলো একটু পরিচয় করাই দিচ্ছি। লুব্রিকেন্ট হলো এমন ধরনের কেমিক্যাল যেটা ফ্রিকশনকে কমায় দেয়, ফ্রিকশনকে নিয়ন্ত্রণ করা যায় বা ফ্রিকশনকে কমায় দেয়। সাধারণত মিনারেল অয়েল, পলিগ্লাইকল, ফ্যাটি অ্যাসিডের এস্টার এবং বিশেষ করে সিলিকন অয়েলটা ব্যবহার করা হয়। সিলিকন অয়েল খুব বেশি ব্যবহার করা হয়। এগুলো কি? এগুলো এক জাতীয় তেল, তেল জাতীয় সাবস্টেন্স, যেটা দিলে আমাদের ফাইবার টু ফাইবার, ফাইবার টু মেটাল ফ্রিকশনটা কম হবে। দ্বিতীয় উপাদানটা হলো অ্যান্টিস্ট্যাটিক মেটেরিয়াল। অ্যান্টিস্ট্যাটিক মেটেরিয়াল কি জিনিস? এটা অ্যান্টিস্ট্যাটিক মেটেরিয়াল গুলো হলো এমন যে এরা পানি শোষণ করার ক্ষমতা রাখে। তাহলে ফাইবারের সারফেসটাকে একটু হালকা, বলছি খুবই হালকা, কিন্তু ভিজা 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 রাখে। তাতে কি হবে? এর ভিতর দিয়ে ইলেকট্রন পাস করতে পারে। ইলেকট্রন যদি পাস করতে পারে তাহলে হবে কি, ফাইবারের যে স্ট্যাটিক চার্জ এটা দূর হয়ে যাবে। আর সাধারণভাবে আমাদের ম্যানমেড ফাইবার হলো ইনসুলেটর, অর্থাৎ ইলেকট্রন মুভ করতে পারে না। আর যদি সারফেসটা একটু এই যে ময়েশ্চার কন্টেন্টটা থাকে, ময়েশ্চার ভাব থাকে, তাহলে হবে কি এর ভিতর দিয়ে ইলেকট্রন মুভ করতে পারে, এবং ইলেকট্রন মুভ করতে পারলে স্ট্যাটিক ইলেকট্রিসিটির প্রবলেমটা আর হবে না। এই অ্যান্টিস্ট্যাটিক ম্যাটেরিয়াল গুলো আবার দুই ধরনের। একটা হলো কম দামি, কম দামি বলছি এটার দামও কম, মানে খুব সস্তায় কিনতে পারবা। আবার এটা ওয়েট প্রসেসিং করলে সাধারণত চলে যায়। ওয়েট প্রসেসিং সময় স্কাউরিং করি, মনে আছে তো না? ওই সময় চলে যায়। তাহলে এটা শুধুমাত্র ওই নিটিং, উইভিং, হ্যাঁ এইগুলো, এই সময় স্পিনিং, এই সময় যাতে আমাদের কোনো সমস্যা না হয় সেই জন্য ব্যবহার করা। এটাকে বলা হয় নন ডিউরেবল অ্যান্টিস্ট্যাটিক মেটেরিয়াল। আর কতগুলো আছে ডিউরেবল অ্যান্টিস্ট্যাটিক মেটেরিয়াল, এগুলো তোমার ওয়েট প্রসেসিং করলে সহজে যায় না। এটা ফ্যাব্রিক ফাইবারের সাথে থাকে, এবং এই ফাইবার থেকে যখন আমরা মানে গার্মেন্টস তৈরি করবো আর কি, সেই গার্মেন্টস এর মধ্যেও থাকে। তাহলে আমাদের ব্যবহার করার সময় খুবই সুবিধা হয়। ম্যানমেড ফাইবার ব্যবহার করতে গিয়ে খুব দামি ব্র্যান্ডের কাপড় যদি হয় তাহলে সেখানে ডিউরেবল অ্যান্টিস্ট্যাটিক মেটেরিয়াল ব্যবহার করা হয়। এখন আমরা আসছি ওই যে ডিজায়ারেবল প্রপার্টিজ অফ স্পিন ফিনিশ। স্পিন ফিনিশের কাঙ্ক্ষিত ধর্মগুলো কি কি তোমাদের সামনে একে একে হাজির করছি, একটু দেখে নাও। যেটা বুঝতে পারবা না আমাকে একটু প্রশ্ন করবা, আমি ছোট্ট করে ব্যাখ্যা করে দিব, বুঝিয়ে দিব। দেখো কোনো পয়েন্ট তোমাদের কোনো বুঝতে অসুবিধা আছে কিনা। স্যার ওয়েটেবিলিটি এটা কি স্যার? ওয়েটেবিলিটি হলো আমাদের যে স্পিন ফিনিশ সলিউশন হোক বা ইমালশন হোক বা মিক্সচার হোক, এটা তো লিকুইড। হ্যাঁ, এটা কোনো কাপড় ভিজালে যেন সহজে ভিজে যায়। তোমরা ডাইং এর সময় মনে একটা নাম শুনে থাকতে পারো, ওয়েটিং এজেন্ট।
তার মানে ওয়েটিং ক্যাপাসিটি। এখন এটা অর্থটা কি? অর্থটা হলো তোমরা অনেক সময় দেখবা নতুন কাপড় যখন তুমি পানিতে ভিজাও তখন কিন্তু এটার ওয়েটেবিলিটি খুব কম থাকে, দেখবা পানিতে ভিজে না সহজ। প্রথমবার মনে করো ভিজায়া তুমি তুলে ফেলো, দেখবা যে অনেক শুকনা রয়ে গেছে। কারণ এই পানির ভিজার ক্ষেত্রে পানির যে সারফেস টেনশন সেটা বাধা প্রদান করে আমাদের কোনো কিছুকে ভিজতে। তাহলে ওই ওয়েটিং এজেন্ট যদি থাকে তাহলে কিন্তু সহজে বাধা প্রদান করে না। এর অর্থটা কি? এর অর্থ হলো যে আমাদের স্পিন ফিনিশ সলিউশনের ভিতরে কোনো ফাইবার সহজে ভিজে যাবে, সহজেই ভিজে যাবে, এই এই কোয়ালিটি থাকতে হবে। জি স্যার। স্যার এইটা নন কার্সিনোজেনিক, এইটা যদি একটু বলতেন। নন কার্সিনোজেনিক, কার্সিনোজেনিক শব্দের অর্থ হলো যে স্পিন ফিনিশে তো আমরা অনেকগুলো কেমিক্যাল ব্যবহার করবো, তাই না? এই কেমিক্যাল গুলো যেন মানুষের স্কিনের সাথে কোনো রিয়েকশন না করে। অনেক সময় দেখবা তোমরা ম্যানমেড ফাইবার বা সিনথেটিক ফাইবারের কাপড়, ধরো পলিস্টার বা নাইলন তুমি পরেছ, গা যেন একটু চুলকায় চুলকায় মনে হয়, তোমার গায়ের মধ্যে একটু চুলকায়, স্কিনের সাথে রিয়েকশন করে। বুঝতে পারছো? এটা হলো কার্সিনোজেনিক। তার মানে ওই ফাইবারের ভিতরে কোনো কেমিক্যাল আছে যে কেমিক্যালটা তোমার স্কিনের সাথে রিয়েকশন করতেছে, এই জন্য চুলকায় তোমার। তখন অবশ্য অনেকে অ্যালার্জি থাকতে, অথবা তখন ডাক্তাররা বলে যে আপনারা এই যে সিনথেটিক কাপড় পরবেন না, ওখানে কেমিক্যাল থাকে অনেক, সেগুলো স্কিনের সাথে রিয়েকশন করে। তাহলে আমাদের স্পিন ফিনিশের মধ্যে এমন কোনো কেমিক্যাল থাকতে পারবে না। নন কার্সিনোজেনিক মানে এমন কোনো স্কিনের সাথে রিয়েকশন করে এমন কোনো কেমিক্যাল থাকতে পারবে না। জি স্যার। আর একটা নন ইলোয়িং, এটা যদি কোনটা? নন ইলোয়িং স্যার। নন ইয়েলোয়িং। ইয়েলোয়িং, হ্যাঁ, অনেক সময় আমরা তো ওই ফাইবারটাকে সাদা অবস্থায় ব্যবহার করতে পারি, তাই না? আমরা যখন স্পিন ফিনিশ ব্যবহার করছি তখন তো আর জানি না যে এই সুতাটা থেকে যে কাপড়টা হবে, কাপড়টা কি সাদা হবে নাকি ডাইং করা হবে, আমরা কিন্তু জানি না। তো সাদা অবস্থায় যদি থাকে, তোমরা অনেক সময় খেয়াল করবা, সিনথেটিক কাপড়ের কথা বলছি, ম্যানমেড ফাইবারের কাপড়ের কথা বলছি, কটনেও হতে পারে, আমি বলছি যে আমার উদ্দেশ্য হলো ম্যানমেড ফাইবার বলা, আর কটনেও হতে পারে। যেমন তুমি যখন কিনেছো আর কি, নতুন একটা জামা কিনেছো একদম সাদা, কিন্তু 6 মাস পরেছো বা 4 মাস পরেছো বা 9 মাস পরেছো, তারপরে দেখবা হলদে 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 ভাব দেখা যাচ্ছে, কালারটা যেন সাদা আর নাই, একটু হালকা হালকা হলদে হয়ে গিয়েছে। তো এটা কেন হয়? এটা হয় সূর্যের যে লাইট, সূর্যের যে আলো, সেটা আলট্রাভায়োলেট রে আমাদের ফাইবারের সাথে রিয়েকশন করে, এটা কারণে হতে পারে। এটা কিন্তু একটা বলছি হতে পারে। আরেকটা কারণ হতে পারে কি, যে কেমিক্যাল আমরা ব্যবহার করছি, যে কেমিক্যালটা ব্যবহার করছি স্পিন ফিনিশ হিসাবে, ওই কেমিক্যালটাই আস্তে আস্তে হলুদ হয়ে যেতে পারে। তো কেমিক্যালটা যদি হলুদ হয়ে যায়, তোমার পুরো জামাটাতে তো আছে স্পিন ফিনিশ, তাই না? কারণ স্পিন ফিনিশ তো দুই রকম পড়েছি, নন ডিউরেবল আর ডিউরেবল। তাহলে ডিউরেবল যেটা, ওটা তো থাকবে একেবারে অনেক অনেক বছর থাকবে, তাই না? তখন দেখা যাবে কি হলদে হলদে হয়ে যাবে। এরকম যেন না হয় এমন কেমিক্যাল ব্যবহার করব, এটা সাদাই থাকবে সবসময়, হলুদ হবে না।